দেখুন ম্যাডাম, আমি ব্যবসা করে খাই। একটু আধটু মানুষ চিনি। যারা ছেলের বাবার প্রেশারে বেশি সময় দিতে রাজি হয় আর তার এগেনস্টে ডাবল টাকা চায়, তারা নিজেদের স্বার্থেই আমার রনিকে ঠিকঠাক রাখবে। হুম। মিতিন মাথা দোলালো। অল্প সময় নিয়ে বলল, একটা প্রশ্ন। আপনি অফিস থেকে কি হন্ডা সিটি ধরে ফিরেছেন আজ? না, ট্যাক্সি নিয়েছিলাম। ওই গাড়িটা তো বাড়িতে ছিল। বাড়িতেই থাকে লীলার জন্য। তারও ড্রাইভার আছে নিশ্চয়ই। সে এখন ছুটিতে। গত সপ্তাহে দেশে গিয়েছে। কোথায় দেশ? বিহার, জাহানাবাদ। বদলি ড্রাইভার নেই। প্রয়োজন হয় না। দরকারে লীলা নিজেই ড্রাইভ করে। আপনার বিএমডব্লিউ ড্রাইভারটি নিশ্চয়ই বিশ্বস্ত। তারক ভালো ছেলে। অশোক ওকে চমৎকার রিক্রুট করেছেন। রনিকে না দেখতে পেয়ে খুব ভেঙে পড়েছে তারক। রনির সঙ্গে খুব ভাব তো। ছেলেটা আজ ভয়ও পেয়েছে ভীষণ। কেন? ভাবছে বোধহয় চাকরিটা গেল। রনিকে নিয়ে আসার কার্ডটা কি তারকের কাছেই থাকে? হ্যাঁ, আজ অবশ্য লীলাকে দিয়ে দিয়েছে। মিতিন আবার একটা কি প্রশ্ন করতে যাচ্ছিল, থেমে গেল। হলের ও প্রান্তে দরজায় এক মহিলা। পরনে প্রিন্টেড সালোয়ার, খাটো কামেজ, পাতিয়ালা স্যুট। বয়স বছর ৩৫। টকটকে ফর্সা রং, সোনালি রং করা চুল, তীক্ষ্ণ নাক এবং বেশ দীর্ঘাঙ্গী। সুন্দর মুখখানা বিশ্রী রকম ফুলে আছে। বড় বড় চোখ দুটো জবা ফুলের মতো লাল। রুস্তমজি আলাপ করিয়ে দিতে যাচ্ছিলেন মহিলার সঙ্গে। তার আগে টলমল পায়ে ছুটে এলেন মহিলা। মিতিনের পাশে ধপ করে বসে পড়লেন। কোনো প্রস্তুতির অবকাশ না দিয়েই খপ করে চেপে ধরলেন মিতিনের হাতখানা। তারপরেই আচমকা আর্তনাদ। দোহাই আপনার, লোকগুলোকে ধরতে গিয়ে রনির যেন কোনো বিপদ না ঘটে। রুস্তম যে যাই বলুক, আমি শুধু আমার ছেলে ফেরত চাই। মিতিন হাত রাখল লীলার পিঠে। অঝরে কেঁদে চলেছেন লীলা। থামছেই না কান্না। দেওয়ালে বেশ কয়েকখানা ছবি, তেল রঙে আঁকা। কোনো অয়েল পেন্টিংয়ে পাগড়িওয়ালা পুরু গোঁফ জাদ্রেল পুরুষ, কোনোটায় বা হ্যাটকোট পরা এদেশি সাহেব। চোগা চাপকানধারীও আছেন একজন। তিনজন মহিলার ছবিও দৃশ্যমান। তাঁদের প্রত্যেকেরই পরনে শাড়ি আর কায়দার ব্লাউজ। প্রতিটি তৈলচিত্রই বলে দেয় রুস্তমজি অভিজাত ঘরানার মানুষ। টুপুর চোরা চোখে ছবিগুলো দেখছিল। রুস্তমজির কাজের মেয়েটি কফি রেখে গিয়েছে, সঙ্গে বিস্কুট আর কাজু বাদাম। কফি মগ এখনো হাতে তোলেনি টুপুর। অস্বস্তি হচ্ছে। অজস্র বহুমূল্য শোপিসে সাজানো পেল্লাই একখানা গ্র্যান্ড পিয়ানো শোভিত হলঘরখানা এখন যা অস্বাভাবিক রকমের থমথমে। মিতিন মাসের মুখে রা নেই। রুস্তমজিও নিশ্চুপ। লীলা অবশ্য খানিকটা সামলেছেন। দুহাত কপালে রেখে তিনিও এখন স্থির। এমন পরিবেশে কি কফিতে চুমুক দেওয়া যায়? মিতিনই অবশেষে নীরবতা ভাঙল। নরম স্বরে লীলাকে বলল, আমি এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করব। মানে, আমার তো এখনো অনেক কিছু জানার আছে। লীলা কপাল থেকে হাত সরালেন। জোরে একবার নাক টেনে সোজা হয়ে বসলেন। চোখের কোলটা মুছে নিয়ে বললেন, ইয়েস। আপনি যখন গাড়ি নিয়ে স্কুলে পৌঁছলেন তখন ঠিক কটা বাজে? ঘড়ি তো দেখিনি। লীলার স্বরে প্রখর অবাঙালি টান। বিকেল ৫টা হবে। তখন স্কুলে দারোয়ান ছাড়া আর কেউ ছিল না। রনিদের প্রিন্সিপাল মিসেস রায় নাকি তার ৫ মিনিট আগেই বেরিয়ে গিয়েছেন। দারোয়ান কি আপনাকে দেখে অবাক হয়েছিল? ভীষণ। সে তো বারবার হলফ করে বলল কার্ড দেখে তবে রনিকে ছাড়া হয়েছে। তবে কার্ডটা কে দেখিয়েছে মনে করতে পারল না। দারোয়ানের সঙ্গে কথা বলার পর আর কি আপনি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন করেছিলেন? করা উচিত ছিল, তবে তখন আমি এমন ডিস্টার্ব ছিলাম। রুস্তমজিকেও ফোনে পাচ্ছি না। আমার ব্রেন কাজ করছিল না। তখনই রুস্তমজির অফিসে গেলেন না কেন?
রনির স্কুল থেকে বাড়ি ফেরার পথেই তো রুস্তমজির অফিস, তাই না? ঠিকই তো, কেন যাইনি? রুস্তমজিকে তো তুলে আনতে পারতাম। লীলাকে ভারী বিহল দেখালো। একটু ভেবে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। তারক বোধহয় আমায় জিজ্ঞেস করেছিল বাড়ি ফিরব কিনা। আমি বোধহয় ঘাড় নেড়েছিলাম। বাড়ি পৌঁছানোর আগেই অবশ্য রুস্তমজির ফোন এসে গেল। আরেকটা প্রশ্ন, আপনাদের অন্য ড্রাইভারটি তো ছুটিতে, সে কি আগে থেকেই ছুটির কথা বলে রেখেছিল? রাকেশ তো হঠাৎই দেশে গেল, ওর মা নাকি খুব অসুস্থ। ও, মিতিন আলগা মাথা নাড়ল। অন্যমনস্ক ভাবে একটা কাজু বাদাম হাতে তুলল। ঘুরে রুস্তমজিকে বলল, আচ্ছা, আপনার হ্যান্ডসেটে তো দেখলাম 6:32-এ কিডন্যাপারের ফোন এসেছিল। রুস্তমজির ঠোঁট নড়ল। হ্যাঁ, টাইমটা তো তাই। একটা ব্যাপার আমার কিন্তু স্ট্রেঞ্জ লাগছে। আপনার স্ত্রী স্কুলে গিয়েছিলেন 5টা নাগাদ। মৌলালি থেকে আপনার বাড়ি আধ ঘন্টার বেশি লাগার কথা নয়। অর্থাৎ মোটামুটি 5:30 নাগাদ আপনিও পৌঁছেছেন তার পরপরই, বড়জোর 6:45। কিডন্যাপারের ফোন আসার অন্তত 45 মিনিট আগে। এতক্ষণ টাইম পেয়েও আপনি পুলিশকে জানালেন না? বিশ্বাস করুন, উপায় ছিল না। আর চোখে লীলাকে দেখে নিলেন রুস্তমজি। গলা নামিয়ে বললেন, লীলা তখন এত এক্সাইটেড ছিল, ক্রমাগত বলছে, তোমার জন্য রনি মিসিং হলো, তোমার জন্য রনির বিপদ ঘটেছে। ওকে শান্ত করতে গিয়েই, এক সেকেন্ড, এক সেকেন্ড, ম্যাডাম, আপনাকে দোষারোপ করছিলেন কেন? কারণ একটা আছে, যদিও আমি সেটাকে আমল দিতে চাই না। তবু শুনি। লীলার ইচ্ছে ছিল বাইপাসের দিকে যে গ্লোবাল স্কুলটা হয়েছে রনি সেখানে পড়ুক। মূলত আমার জেদেই রনি সেন্ট পিটার্সে ভর্তি হয়। ওসব এসি ক্লাসরুম, এসি স্কুল বাস, চোখ ধাঁধানো পরিমণ্ডল আমার পছন্দ ছিল না। লীলা বললেন, আসল কথাটা বলছো না কেন? তুমি কখনোই ট্র্যাডিশনের বাইরে যেতে চাও না। বটেই তো, আমি সনাতন ধারার স্কুলিংই পছন্দ করি। আমার বিশ্বাস মিশনারি স্কুলগুলোতেই বেটার চরিত্র গঠন হয়। তাছাড়া আমি নিজেও সেন্ট পিটার্সের ছাত্র। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের উপর দুর্বলতা থাকবে না? আপনি চমৎকার বাংলা বলেন তো। প্রচুর বাঙালি বন্ধু বান্ধব আছে নিশ্চয়ই। আমি খুব একটা মিশুকে মানুষ নই ম্যাডাম। ক্লাব পার্টিতেও তেমন যাই না। একমাত্র উইকে 1-2 দিন আমাদের পার্সি ক্লাবে। রুস্তমজি একটু থামলেন, ছোট্ট শ্বাস ফেলে বললেন, কলকাতায় এখন আমরা সাকুল্যে 700 জন পার্সি বাস করছি। মাত্র 100-250 পরিবার। এই ক্লাবেই তাদের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। নিজেদের সুখ দুঃখের গল্প করি। তাহলে এত ভালো বাংলা শিখলেন কোত্থেকে? আমরা এখানে প্রায় 250 বছর আছি ম্যাডাম। এসেছিলাম সেই 1839-এ, যে বছর প্রথম এখানে অগ্নিমন্দির প্রতিষ্ঠা হয়। এজরা স্ট্রিটে, তার পাশের গলিতে, পার্সি চার্চ স্ট্রিটে। মন্দিরটা বহুকালই বন্ধ। ওখানকার পবিত্র আগুন তো এখন রাখা আছে আমাদের দ্বিতীয় অগ্নিমন্দির আতশ আদ্রণে, লালবাজারের কাছে। রুস্তমজি ফিকে হাসলেন। প্রায় 7 পুরুষ যেখানে বাস করছি, সেখানকার ভাষা তো মাদার টাঙের মতো সড়গড় হয়ে যাওয়া উচিত নয় কি? তার উপর আমরা বিজনেসম্যান। লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর দখল না থাকলে ব্যবসা চালাতেও তো অসুবিধে। তা বটে। মিতিন মৃদু হাসল। আচ্ছা, আপনারা ভারতের কোত্থেকে এসেছিলেন? গুজরাট না মুম্বাই? কার্পেট ইম্পোর্ট এক্সপোর্টই কি আপনাদের পারিবারিক ব্যবসা? আগে আরও অনেক কিছু ছিল। জরি দিয়ে শুরু, তারপর জুট মিল, কাপড়ের কল, স্টিমশিপ। কারখানাগুলো তো অনেক দিনই বন্ধ, তবে কার্গো শিপের বিজনেসটা আছে। আপনিই চালান? না, আমার বাবা শিপিং এর ব্যবসাটা ভাইকে দিয়েছেন। সে থাকে মুম্বাইয়ে, ওখানেই তার কাজ কারবার। আপনার বাবা মা কি জীবিত? অবশ্যই।
তাঁরা এখন ভাইয়ের কাছে। কলকাতাতেও আসেন মাঝে মাঝে। বিশেষ করে নওরোজের টাইমে কলকাতায় থাকাই তাঁদের বেশি পছন্দ। নওরোজ মানে আপনাদের নিউ ইয়ার? না, না, এটা অন্য উৎসব। প্রাচীনকালে পারস্যে আমাদের সম্রাট জামশেদ যেদিন সিংহাসনে বসেছিলেন, সেই দিনটাকে আমরা নওরোজ হিসেবে পালন করি। উৎসবটা বসন্তকালে হয় না? শীতের শেষে, বসন্তের শুরুতে, শান্তভাবেই বললেন রুস্তমজি। তবে এবার যেন তাকে খানিকটা অসহিষ্ণু দেখালো। বিনয়ী সুরেই বললেন, ম্যাডাম, এসব প্রশ্নের সঙ্গে কি রনির কিডন্যাপিং এর কোনো সম্পর্ক আছে? হয়তো নেই, আবার থাকতেও তো পারে। আসলে আপনাদের পরিবারের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে নিতে চাইছি। তাহলে একেবারেই বলে দিই, আমার পূর্বপুরুষ মুম্বাই থেকে প্রথমে এসেছিলেন হুগলিতে, সেখান থেকে কলকাতায় এসেই আবার মুম্বাই চলে যান। তারপর আবার কলকাতায় ফিরে চীন দেশের সঙ্গে আফিংয়ের ব্যবসা শুরু করেন। তারপর জাহাজ। আস্তে আস্তে অন্য বিজনেসেও নেমে পড়েন। আর আমার স্ত্রী লীলার এক পূর্বপুরুষ ছিলেন জামশেদজি ফ্রামজি ম্যাডান। নিশ্চয়ই তাঁর নাম শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওকে তো এককালে ইন্ডিয়ান ফিল্মের রাজা বলা হতো। ওর নামেই তো কলকাতার ম্যাডান স্ট্রিট। এখন অবশ্য লীলার সমস্ত আত্মীয় স্বজনই মুম্বাইয়ে সেটেলড। আমরাও কলকাতায় আর কোনো নিয়ার রিলেটিভ নেই। আমারও কলকাতায় আর কোনো নিয়ার রিলেটিভ নেই। আর কিছু জানার আছে কি? আপাতত এই যথেষ্ট। মিতিন যেন রুস্তমজির মৃদু উষ্মাকে গ্রাহ্যের মধ্যেই আনল না। একই রকম স্বচ্ছন্দ সুরে বলল, আবার কিডন্যাপিং এ ফিরি। কোথায়, কখন, কিভাবে টাকা দিতে হবে তা কি কিডন্যাপার জানিয়েছে? রুস্তমজি ঈষৎ থতমত। তারপর দুদিকে মাথা নাড়লেন। না। অর্থাৎ আবার ফোন আসবে? মনে তো হচ্ছে। আপনি কি টাকাটার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন? হয়ে যাবে। তাড়াহুড়োর দরকার নেই। আবার ফোন আসুক, তারপর এগোবেন। মিতিন গলা ঝাড়ল। আচ্ছা, কিডন্যাপারের সঙ্গে যখন কথা হচ্ছিল, কোনো আওয়াজ কানে এসেছে কি? ট্রেনের শব্দ, কি বাসের হর্ন, কিংবা দোকান বাজারের হট্টগোল? বোধহয় একটা সাইকেল রিকশার ভেপু। আমি ঠিক শিওর নই। আর দুটো কোয়েশ্চেন। এমন কেউ আছে কি যে আপনার কাছ থেকে এভাবে বাঁকা পথে টাকা আদায়ের চেষ্টা করতে পারে? কোনো পারিবারিক শত্রু বা বিজনেস এনিমি? অথবা আপনার উপর কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে? রুস্তমজির চওড়া কপালে মোটা মোটা ভাঁজ। মিনিট খানেক চিন্তা করে বললেন, সরি ম্যাডাম, আমি তো তেমন কাউকে খুঁজে পাচ্ছি না। সেকেন্ড কোয়েশ্চেন, রনির অপহরণের সংবাদটা এখনো পর্যন্ত কে কে জানে? র্যানসাম চাওয়ার ব্যাপারটা শুধু আপনারাই জানলেন। তবে রনিকে কেউ তুলে নিয়ে গিয়েছে, এটা তো তারক বুঝেছে। আমাদের কাজের মেয়ে লক্ষ্মীও। এছাড়া সেন্ট পিটার্সের দারোয়ানও কিছুটা অনুমান করতে পারে। প্লাস রনিদের প্রিন্সিপালও হয়তো খানিকটা আঁচ পেয়েছেন। রুস্তমজি লীলার দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই কাউকে ফোন টোন করনি? আমি কাকে ফোন করব? ঝেঁঝে উঠতে গিয়েও লীলার স্বর করুণ হয়ে গেল সহসা। কাঁদো কাঁদো মুখে মিতিনকে বললেন, আপনি কিছু একটা করুন ম্যাডাম। যত টাকা চাইবেন দেব। শুধু আমার বাচ্চা যেন সহি সালামত ফিরে আসে। ভাবছেন কেন? ৭২ ঘন্টার সময় তো আমরা পেয়েছি। মিতিন লীলার হাতে হাত রাখল। তবে কাজে নামার আগে কয়েকটা জিনিস চাই। কি দেব বলুন? রনির কয়েকটা রিসেন্ট ফটো আর স্কুলকে একটা চিঠি, যাতে আমি প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলতে পারি। তবে চিঠিতে কিডন্যাপিংয়ে খবরটা উল্লেখ করার দরকার নেই। আর আপনার ২ ড্রাইভারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমি দিচ্ছি। রুস্তমজি শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। এক্ষুনি। আপনাকে আর একটা রিকোয়েস্ট ছিল। কি? গাড়িটা অনর্থক বের করার দরকার নেই। আমরা নিজেরাই চলে যাব। পলকের জন্য বিস্ময় ফুটে উঠল রুস্তমজির মুখে। একটুক্ষণ তাকিয়ে রইলেন মিতিনের দিকে। তারপর ঘাড় দুলিয়ে বললেন, বেশ, তাই হবে। তবে যদি কিছু পারিশ্রমিক অ্যাডভান্স করি,
তাতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই? তারা কিসের মিস্টার জারিওয়ালা? মাত্র তো ৭২ ঘন্টার মামলা, তারপরেই না হয়। রুস্তমজি আর জোড়াজুড়ি করলেন না। দরকারি জিনিসগুলো একটা বড় খামে পুরে ছলছল চোখ লীলাকে ফের আশ্বাসবাণী শুনিয়ে হ্যানোভার কোর্ট ছাড়ল মিতিন। ট্যাক্সিতে উঠেই টুপুর বলল, রুস্তমজির গাড়িটা নিলে না কেন? মিছিমিছি কেন আর ছেলেটাকে খাটাই, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। অজুহাতটা যেন কেমন কেমন। তুমি কি তারককে সন্দেহ করছো? জবাব নেই। ঠোঁটে কুলু পেটেছে মিতিন। চোখ বুজে হেলান দিল সিটে। টুপুরও যেন অবসন্ন বোধ করছিল। মনটা ভার হয়ে আসছে। লীলার হাউ হাউ কান্না এখনো বাজছে কানে। আহারে, মা বলে কথা, লোকগুলো কি নিষ্ঠুর রে বাবা। রনি তো বুমবুমেরই বয়সী হবে। ওইটুকুনি বাচ্চাকে টাকার লোভে কেউ তুলে নিয়ে যেতে পারে? শুধু কি তাই, মেরে ফেলারও ভয় দেখাচ্ছে। হয়তো কিছু খেতে দেয়নি, হয়তো মারধর করছে। না, জঘন্য নরপশুগুলোর কড়া শাস্তি হওয়া দরকার। ভেজা ভেজা গলায় টুপুর ডাকলো, মিতিন মাসি। বদমাসের পাকড়াও করা যাবে তো? দেখি, মিতিন মাসের গলায় কি আত্মবিশ্বাসের অভাব? কেসটা অবশ্য বেশ জটিল। কোনো ক্লুই তো নেই। ফোন বুথটা খুঁজে পাওয়া গেলেই কি বজ্জাতদের ধরা যাবে? অসম্ভব। বাচ্চার আইডি কার্ড পর্যন্ত যারা নকল করতে পারে তারা নিশ্চয়ই দুঁদে শয়তান। সময়টা বড্ড কম, মাত্র ৩ দিন। তাই বোধহয় বেশি দুর্ভাবনায় পড়েছে মিতিন মাসি। রুস্তমজি তো পুলিশকেও জানাচ্ছেন না, পুরোপুরি মিতিন মাসির উপর ভরসা করে বসে। এও তো এক ধরনের মানসিক চাপ। সবচেয়ে বড় ঝঞ্ঝাট, শয়তানদের ধরতে হবে অতি সাবধানে। একবার যদি তারা টের পায় রুস্তমজি গোয়েন্দা লাগিয়েছেন। ফাঁকা রাস্তায় শাঁসা ছুটছে ট্যাক্সি। গড়িয়াহাটের ব্রিজ পেরোলো। হঠাৎই নড়ে চড়ে উঠল মিতিন। ব্যাগ খুলে মোবাইল বের করলো। টকটক বোতাম টিপে ফোন কানে চাপল। কয়েক সেকেন্ডের প্রতীক্ষা। তারপরেই মিতিনের গলা বাজল, অনিশ্চয়দা, আমি মিতিন বলছি। টুপুরের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। করছে কি মিতিন মাসি? সরাসরি পুলিশের গোয়েন্দা প্রধানকে জানিয়ে দিচ্ছে ঘটনাটা? না, অনিশ্চয় আঙ্কেলের কাছে পাবলিক বুথটার অবস্থান জানতে চাইল মিতিন মাসি। কারণটা ভাঙল না বটে, ঠাট্টা করে এড়িয়ে গেল। ফোন অফ করে মিতিন বলল, বাড়ি ফিরে যেন মেশোর সঙ্গে বেশি গল্পে মাতিস না, খেয়েই শুয়ে পড়বি। কেন গো? কাল একটা কঠিন দিন, অনেক ছুটোছুটি আছে। সকালে একটা ভারী প্রাতরাশ। ৯টার মধ্যে স্নান। ৯:৩০ বাজতে না বাজতে টুপুর পুরোপুরি তৈরি। ব্যাগটা গুছিয়ে মিতিনও প্রস্তুত। আরতি রান্না করছিল। বেরোনোর আগে তাকে কয়েকটা টুকিটাকি নির্দেশ দিল মিতিন। বুমবুম স্কুল থেকে এলে তাকে কি খেতে দেবে, ম্যাগির বায়না জুড়লেও আরতি যেন কানে না তোলে। খেলতে যাওয়ার আগে বুমবুম যেন অবশ্যই পোশাক বদলায়, এই সব। রাতে টুপুরের প্রিয় কষকষে আলুর দমও বানিয়ে রাখতে বলল আরতিকে। তারপর ক্যাবিনেটের দেরাজ থেকে বের করলো গাড়ির চাবি। হ্যাঁ, আজ গাড়িটা লাগবে। পার্থ দাড়ি কামাচ্ছিল। কাল রাতে ঘটনাটা শোনার পর থেকে সেও বেশ উদ্বিগ্ন। কোনো রকম মজা রসিকতা করছে না। বাথরুমের দরজা থেকে মুখ বাড়িয়ে বলল, বেরোচ্ছ? হ্যাঁ, পারলে আজ একটু তাড়াতাড়ি ফিরো। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যেতে পারতাম। দরকার কি ভিড় বাড়ানোর? অনর্থক তোমার প্রেসের কাজ ফেলে। সারাদিন খুব টেনশনে থাকবো, কাজে মনই বসবে না। চিন্তা করো না, প্রয়োজন বুঝলে তোমায় ডেকে নেব। টুপুরকে নিয়ে নিচে এলো মিতিন। পার্কিং স্পেস থেকে লাল মারুতিখানা বের করে চলল অভিযানে। ৮ ঘন্টাতেই পৌঁছে গেল সেন্ট পিটার্সে। চার্চের লাগোয়া পুরনো বনেদি স্কুল। ইমারতখানা প্রাচীন, তবে চেহারা এখনো বেশ শক্তপোক্ত। উঁচু পাঁচিলের মাঝখানে সবুজ রঙের প্রকাণ্ড লোহার ফটক বন্ধ। কোনো কলরব নেই, অন্দরে ক্লাস চলছে জোর কদমে। বড় গেটের এক কোণে বেঁটে লোহার দরজা, সেখান দিয়েই ঢুকলো মিতিন আর টুপুর।
অমনি কোত্থেকে এক খাকি উর্দিধারী বেরিয়ে এলো, প্রায় পথরোধ করে বলল, কোথায় যাবেন? মিতিন ভারী কিশোরে বলল, প্রিন্সিপাল ম্যাডামের কাছে, প্রাইমারি সেকশনের। অ্যাপয়েন্টমেন্ট আছে? রুস্তমজির চিঠিটা হাত তুলে দেখালো মিতিন। দারোয়ান কি বুঝলো কে জানে, বলল, চলে যান, অফিসের গায়েই ম্যাডামের ঘর। ভ্রু কুঁচকে দারোয়ানটিকে জরিপ করে নিল টুপুর। রোগা, লম্বা, বছর 40 বয়স, ব্যাক ব্রাশ করা চুল, মুখটা খানিক চোয়াড়ে চোয়াড়ে। এই লোকটাই কি রনিকে ছেড়েছিল কাল? আরেকজন দারোয়ানকেও অবশ্য দেখা যাচ্ছে। বিশাল ছাতিম গাছটার তলায় বসে আয়েশ করে খৈনি ডলছে মোটাসোটা লোকটা। গাছের ওপাশে 4-4টে ঢাউস স্কুল বাস দাঁড়িয়ে। না, রুস্তমজির ছেলের স্কুলটি যথেষ্ট ওজনদার। প্রিন্সিপালের দরজায় পিতলের ফলকে নাম জলজল করছে, অমিতা রায়। বাইরে এক বেয়ারা বসেছিল, তার হাত দিয়ে চিঠিটা পাঠাতেই কি কাণ্ড! মিসেস রায় স্বয়ং বেরিয়ে এলেন। ধপধপে সাদা বয়কাট চুল, ছোটখাটো চেহারার মহিলাটি মিতিনদের খাতির করে ঘরে নিয়ে গিয়ে বসালেন। আন্তরিক সুরে বললেন, আপনারা মিস্টার জারিওয়ালার কাছ থেকে আসছেন? ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। চা খাবেন না কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? থ্যাঙ্কস, কিচ্ছু না। তা বললে চলে? আপনি জানেন না মিস্টার জারিওয়ালাকে আমরা কতটা শ্রদ্ধা করি। প্রাক্তনী হিসেবে তিনি সেন্ট পিটার্সের গর্ব। শুধু তাই নয়, আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠানে উনি অকৃপণভাবে সাহায্য করেন। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, উনি কিন্তু স্কুল থেকে যথোচিত প্রতিদান পাননি। মিতিনের কেটে কেটে উচ্চারণ করা বাক্যটিতে জোর ধাক্কা খেলেন অমিতা। হতভম্ব মুখে বললেন, কেন, কি হয়েছে? কাল ওর ড্রাইভার স্কুলে এসে রনককে পায়নি এবং মিসেস জারিওয়ালা উৎকণ্ঠিত হয়ে আপনাকে ফোন করেছিলেন। হ্যাঁ তো, আমি তো খবর নিয়ে ওকে জানিয়েও দিলাম। মিসেস জারিওয়ালার অন্য গাড়িটা এসে ওকে নিয়ে গিয়েছে। আপনি শিওর ওদের অন্য গাড়িটা এসেছিল? আমাকে তো দারোয়ান সেরকমই বলল। অমিতা সহসা থমকালেন। এনিথিং রং? ভীষণ ভীষণ রং। রনক কাল কিডন্যাপ হয়েছে। অ্যাঁ? ভদ্রমহিলা প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। পরক্ষণে ধপাস করে বসে পড়লেন। সপ্রতিভতা ঝরে গিয়ে রীতিমতো তোতলাচ্ছেন। ও মাই গড! পুলিশ জানে? রুস্তমজি এখনো পুলিশকে কিচ্ছু জানাননি। উনি ঘটনাটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল রাখতে চান। আশা করি আপনিও আপাতত খবরটা 5 কান করবেন না। নিশ্চয়ই, কিন্তু আপনি? প্রাইভেট ডিটেকটিভ। মিতিন নিজের একটা কার্ড বাড়িয়ে দিল। কিডন্যাপাররা মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা চেয়েছে, পরশু সন্ধ্যের মধ্যে। আমি ক্রিমিনালদের ধরার চেষ্টা করছি। ও, তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভুলে যাবেন না ম্যাডাম, ঘটনাটা আপনার স্কুলের সামনেই ঘটেছে। আপনাদেরই দারোয়ান রনককে কিডন্যাপারদের হাতে তুলে দিয়েছে। দারোয়ান তো আইডি কার্ড দেখে তবে বুঝলাম, কিন্তু স্কুলের আইডি কার্ড বা তার নকল ক্রিমিনালদের হাতে গেল কি করে, সেটা আমি কি করে বলবো? অমিতার গলায় এবার আত্মরক্ষার সুর। চোখ ঘুরিয়ে বললেন, বাচ্চা জানে কিংবা বাচ্চার গার্জেন? স্কুলের আইডি কার্ডের কোনো কপি থাকে না ক্লাস টিচারের জিম্মায়? না, দুটো কার্ডের একটা বাচ্চার গলায় ঝোলে, অন্যটা থাকে বাড়ির লোকের কাছে। বেশ, কিন্তু প্রতি বছরই নিশ্চয়ই নতুন কার্ড ইস্যু হয়? হ্যাঁ, পুরনো কার্ডগুলো গার্জেনদের জিম্মাতেই থাকে। তবে এবছর কি হয়েছে? এবছর স্কুলের একটা ফাংশন ছিল, অ্যানুয়াল এক্সাম আর সেশনের মাঝে। বাচ্চাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য পুরনো কার্ডগুলো গার্জেনদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। এবছর নতুন কার্ড ইস্যু করার পরও ওগুলো আর ফেরত দেওয়া হয়নি। অর্থাৎ আগের বছরের কার্ড আপনাদের হেফাজতে? হ্যাঁ, ক্লাস টিচারদের। আমি অবশ্য ওদের বলেছি ডিস্ট্রয় করে দিতে। কাজটা হয়েছে কি? এতক্ষণে অমিতা যেন সামান্য গুটিয়ে গেলেন। দ্বিধান্বিত স্বরে বললেন, নিশ্চয়ই হয়েছে। আপনি নিশ্চিত নন, তাই তো? অমিতা চুপ। পিরিয়ডের শেষ ঘন্টা পড়ল।
বাইরে মৃদু কোলাহল। দুজন শিক্ষিকা ঢুকছিলেন অমিতার ঘরে। হাতের ইশারায় তাদের আসতে মানা করলেন অমিতা। দুই শিক্ষিকাই কিঞ্চিত বিস্মিত, তবে চলেও গেলেন তৎক্ষণাৎ। মিতিন ঘুরে তাদের দেখছিল, ফের সিধে হয়ে বলল, আপনার বক্তব্য তো মোটামুটি শুনলাম। এবার যে রনকের ক্লাস টিচারের সঙ্গে একটু কথা বলা দরকার। ডেকে পাঠাবো? যদি না খুব অসুবিধে হয়। মিতিনের স্বর সামান্য নরম, তবে কাইন্ডলি তার সামনে অপহরণের প্রসঙ্গটা তুলবেন না। সে আমার মাথায় আছে বলেই কলিং বেলে চাপ। পলকে বেয়ারা হাজির। অমিতাভ ভার ভার গলায় বললেন, প্রিয়াঙ্কা ম্যাডামকে এক্ষুনি আসতে বলো তো। আর শোনো, এখন কাউকে ঘরে অ্যালাউ করবে না। ঘাড় নেড়ে চলে গেল বেয়ারা। হঠাৎই যেন টুপুরের দিকে নজর পড়ল অমিতার। মুখে আলগা হাসি ফুটিয়ে বলল, এটি কে? মিস্টার জারিওয়ালার পরিবারের কেউ? আমার বোনঝি ঐন্দ্রিলা। যাক, তাও ভালো। আমি ভাবলাম যদি। অমিতাকে কেমন অসহায় দেখালো। প্রায় আপন মনে বললেন, পার্সিরা অনেকেই এই স্কুলটা খুব পছন্দ করেন। তাঁরা খবরটা পেলে ছেলেদের হয়তো স্কুল থেকে সরিয়ে নেবেন। স্কুলের পক্ষে সেটা যে কি লজ্জার। স্কুলের মান সম্মানটাই আপনার কাছে বড় হলো ম্যাডাম। মিতিনের স্বর তীক্ষ্ণ। বাচ্চাটার বিপদ নিয়ে আপনি ভাবিত নন? তা কেন? ছি ছি, রনককে আমরা সবাই খুব ভালোবাসি। তার উপর সে মিস্টার জারিওয়ালার একমাত্র ছেলে। এই স্কুল থেকে সে কিডন্যাপড হলো ভাবলেই বুকটা ধড়াস ধড়াস করছে। কথার মাঝেই দরজায় এক তরুণী, ছিপছিপে লম্বা শ্যামলা রং, পরনে সালোয়ার কামিজ, কাঁধে দোপাট্টা। অমিতা গলা খাঁকারি দিয়ে বললেন, প্রিয়াঙ্কা, মিট দিস লেডি। ইনি তোমাকে কিছু প্রশ্ন করবেন। ভেবে চিনতে ঠান্ডা মাথায় উত্তর দিও। প্রিয়াঙ্কা অবাক মুখে বসলেন চেয়ারে। মিতিনকে দেখছেন, টুপুরকেও। সপ্রতিভ স্বরেই মিতিনকে বললেন, হ্যাঁ বলুন। মিতিন ঈষৎ ঘুরে বসল। প্রায় প্রিয়াঙ্কার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করল, আপনি তো ক্লাস 4 এর এ সেকশনের ক্লাস টিচার? হ্যাঁ। বাচ্চাদের স্কুল থেকে ছাড়ার সময় আপনি প্রেজেন্ট থাকেন? এটা তো আমার ডিউটি ম্যাডাম। ঠিক কী পদ্ধতিতে বাচ্চাদের ছাড়েন একটু যদি বিশদে বলেন। ছুটির পর আমরা সেকশনের বাচ্চাদের লাইনে দাঁড় করাই। যারা স্কুল বাসে যায় নাম ডেকে ডেকে তাদের বাসে পাঠিয়ে দিই। আর যাদের বাড়ির লোক নিতে আসে তাদের গেটের কাছে নিয়ে যাই। বাড়ির লোক আইডি কার্ড দেখালে দারোয়ান বাচ্চা হ্যান্ডওভার করে দেয়। আপনি সামনে থাকেন। শেষ বাচ্চাটি যতক্ষণ না যায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। কার্ডটা কে দেখে, আপনি না দারোয়ান? দুজনেই। দারোয়ান তো পাশেই থাকে। ভালো করে ভেবেচিন্তে বলুন, প্রতিটা কার্ড আপনি দেখেন তো? প্রিয়াঙ্কা সামান্য থতমত। ঝলকে প্রিন্সিপালকে দেখে নিয়ে বললেন, হ্যাঁ মানে সেশনের প্রথম 1-2 সপ্তাহ খুবই কড়াকড়ি বজায় রাখি। তারপর মোটামুটি চেনা জানা হয়ে গেলে কার সঙ্গে চেনা জানা, যাঁরা নিতে আসছেন অবশ্যই সব সময়ই কার্ড দেখা হয়। গতকাল কি এই নিয়ম পালন করা হয়েছিল? প্রিয়াঙ্কা আবার যেন হোঁচট খেলেন। অস্বস্তি মাখা গলায় বললেন, কেন ম্যাডাম, কোনো কমপ্লেন আছে নাকি? কমপ্লেনের কোনো কারণ ঘটেছিল কি? সেরকম কিছু তো মনে পড়ছে না। একটি বাচ্চাকে কিন্তু কাল বাড়ির ড্রাইভার ছাড়া অন্য একজনের হাতে তুলে দেওয়া হয়েছে। এমন তো হওয়ার কথা নয়। তাছাড়া অচেনা লোকের কাছে ক্লাস 4 এর একটা বাচ্চা যাবেই বা কেন? সে তো আপত্তি জুড়বে। রনক জরিওয়ালার রনক জারিওয়ালার বাবা কিন্তু বলছেন তার গাড়ি এখানে আসার আগেই কাল তো রনকদের অন্য গাড়িটা এসেছিল, কালো রঙের হন্ডা সিটি। রনকের মা যে গাড়িটা নিয়ে আসেন মাঝে মাঝে। ড্রাইভার কার্ড দেখিয়ে নিয়ে গেল, রনকে কিছু বলল না। লোকটা যে ওই গাড়িটিরই ড্রাইভার বুঝলেন কি করে? কারণ গাড়িটা সেই চালাচ্ছিল। আপনি তাকে স্টিয়ারিং এ দেখেছেন? তা নয়, আসলে ড্রাইভারই তো সাধারণত বাচ্চাদের নিতে আসে। রনকও লাফাতে লাফাতে লোকটার সঙ্গে চলে গেল। তাই অন্য কিছু ভাবার অবকাশ হয়নি। ও, তা কাল হন্ডা সিটিটাই এসেছিল? জানলেন কি করে? গাড়িটা আপনি দেখেছিলেন? সত্যি বলতে কি ওই সময় অত শত খেয়াল করার সুযোগ কোথায়? এত বাচ্চা,
এমন ক্যালোর ব্যালোর। তবে কে যেন একটা চেঁচিয়ে বলল। প্রিয়াঙ্কা পলকে চিন্তা করলেন। হ্যাঁ, মনে পড়েছে। সোহাম রনককে বলছিল, আজ তোদের হন্ডা সিটিটা এসেছে রে। সোহাম কি রনকের ক্লাসমেট? দুজনে খুব বন্ধু, পাশাপাশি ছাড়া বসবেই না। হুম। আচ্ছা, শেষ বাচ্চাটাকে যখন ছেড়েছিলেন তখন কটা বাজে? 3:30 তো বটেই। প্রিয়াঙ্কাকে খানিক ব্যাকুল দেখালো। এত কথা জানতে চাইছেন কেন ম্যাডাম? জবাব না দিয়ে প্রিয়াঙ্কার চোখে চোখ রাখল মিতিন। আপনার সেকশনের বাচ্চাদের গত বছরের কার্ডগুলো তো আপনার হেফাজতেই ছিল, এখনো আছে আমার ড্রয়ারে। সে কি? অমিতা প্রায় চেঁচিয়ে উঠলেন। ওগুলো না নষ্ট করে দেওয়ার কথা? হয়ে ওঠেনি ম্যাডাম। প্রিয়াঙ্কা আমতা আমতা করছে। বাচ্চাদের ফটো থাকে তো, তাই ছিঁড়তে পোড়াতে মায়া লাগে। আমরা প্রাইমারির টিচাররা সবাই মিলে ঠিক করেছি গরমের ছুটিতে সব পুরনো কার্ড একসঙ্গে জড়ো করে জ্বালিয়ে দেব। বুঝলাম। মিতিন সহসা গম্ভীর। অমিতার মুখও থমথম করছে। ভুরু কুঁচকে তাকে 2-1 সেকেন্ড দেখে নিয়ে মিতিন বলল, প্রিয়াঙ্কা, এবার আপনাকে কটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? বলুন। আপনি থাকেন কোথায়? টালিগঞ্জে। বাড়িতে কে কে আছেন? মা, 2 ভাই। বড় ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট হায়ার সেকেন্ডারি দিল। বাবা বছর 2 আগে মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্টে। আপনি চাকরি কতদিন করছেন? 1.5 বছর। অর্থাৎ বাড়িতে এখন আপনি একাই রোজগেরে? মিতিনের ঠোঁটে চিলতে হাসি। সোহাম আজ এসেছে? হ্যাঁ। কাইন্ডলি তাকে একটু পাঠিয়ে দেবেন? প্রিয়াঙ্কার মুখ শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, রনকের কি হয়েছে বলুন না প্লিজ। সময় হলে জানতে পারবেন। এবং এখন কলিগদের সঙ্গে নো আলোচনা। মিতিনের গলা কাট কাট। আর হ্যাঁ, এক্ষুনি ড্রয়ার চেক করে জানান পুরনো সমস্ত কার্ড ঠিকঠাক আছে কিনা। ঢক করে ঘাড় নাড়লেন প্রিয়াঙ্কা। উঠে বেরিয়ে গেলেন সন্ত্রস্ত পায়ে।